ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু গাইড ইন ম্যাথমেটিক্স। দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আজকের পড়া জীবন বিজ্ঞানের অভিব্যক্তি ও অভিযোজন। দেখো, জীবন বিজ্ঞানে আমরা প্রথম চ্যাপ্টারটা যেটা তোমাদের করাচ্ছিলাম, বইয়ের একদম প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, সেটা আমরা প্রায় শেষ করে ফেলেছিলাম। জাস্ট একটু বাকি ছিল শেষ টপিকটা, কিন্তু ওটা কমপ্লিট করা হয়নি কারণ লকডাউন হয়ে যায়। তো প্রথম চ্যাপ্টারটা আমরা যথাসময়ে শেষ করব, অর্থাৎ ওটা যেটুকু বাকি আছে ওটা যখন তোমাদেরকে আবার টিউশন শুরু হবে তখন সবার একসঙ্গে ওই প্রথম চ্যাপ্টারটা আমি শেষ করব। সেকেন্ড চ্যাপ্টারটা বাকি থাকলো, থার্ডটাও বাকি রাখলাম, যেটা ভিডিওর মাধ্যমে বোঝানো যাবে, কারণ সেকেন্ড থার্ডটা ভিডিওর মাধ্যমে অনেক বোঝানো সম্ভব নয়, কারণ ওই চ্যাপ্টারগুলো অনেক তুলনামূলক জটিল, তাই ভিডিওর মাধ্যমে ওইগুলো বুঝালাম না সেকেন্ড বা থার্ডটা। অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার তোমাদের আছে জীবনের প্রভাবনতা, থার্ড চ্যাপ্টার আছে বংশগতি ও রোগ। ওই দুটো চ্যাপ্টার কিন্তু আমি যথাসময়ে অবশ্যই করব, এবং ওটা তোমাদের যখন টিউশন শুরু হবে তখন কিন্তু ওটা করব। অভিব্যক্তি অভিযোজন তুলনামূলক সহজ এবং ছোট চ্যাপ্টার, তাই এটা ভিডিওর মাধ্যমে বোঝানোটা খুবই সহজ, তাই আমি মনে করলাম এটাই পারফেক্ট চয়েস। তো এইখানে আমি চ্যাপ্টারটা টোটালটা বুঝিয়ে দেবো। তোমাদের কাজ হবে চ্যাপ্টার থেকে যে যে কোশ্চেনগুলো আমি বলবো, চ্যাপ্টার বুঝিয়ে দেওয়ার পরে কোশ্চেনের জেরক্স বা কোশ্চেনের একটা কপি আমি তোমাদের গ্রুপে দেবো। তোমরা সেই কোশ্চেনের অ্যান্সার গুলো বই থেকে বা সহায়িকা থেকে খুঁজে লিখবে, যাদের সহায়িকা আছে, যাদের নেই তারা বই থেকে লিখবে। যে উত্তরগুলো পারবে না, অর্থাৎ যে কোশ্চেনের অ্যান্সার গুলো তোমরা নিজেরা পারবে না, সেগুলো আমাকে গ্রুপে বলবে যে এগুলো এগুলো পাচ্ছি না, সেগুলো আমি অবশ্যই তোমাদেরকে অ্যান্সার পাঠিয়ে দেবো। তো মোটামুটি এই চ্যাপ্টারটা যেন সকলের রেডি হয়, অর্থাৎ আমি আজ দিলাম মানে এই ভিডিওটা দিলাম মানে আমি কিন্তু 25 তারিখের মধ্যে প্রত্যেকের রেডি দেখতে চাই। আমি কিন্তু যখন তখন যাকে তাকে ডেকে কিন্তু খাতা দেখবো, অর্থাৎ তোমাদের মধ্যে যে কাউকে ডেকে হঠাৎ করে কিন্তু আমি খাতা দেখতে চাইবো অভিব্যক্তি অভিযোজনটা ক্লিয়ার আছে কিনা। অবশ্যই ক্লিয়ার রাখার চেষ্টা করবে, কারণ তোমাদের মাধ্যমিক এই বিষয়টা মাথায় রাখতে হবে। যাই হোক, শুরু করছি অভিব্যক্তি অভিযোজন। তখন অভিব্যক্তি ব্যাপারটা কি না, অভিব্যক্তি হচ্ছে, দেখো পৃথিবী সৃষ্টির সময় পৃথিবী কিন্তু এরকম ছিল না। আস্তে আস্তে কি না, পৃথিবী উত্তপ্ত ছিল, কিন্তু কন্টিনিউটি এমন ভাবে এসেছে যে পৃথিবীটা আস্তে আস্তে নিজের তাপ বিকিরণ করে কয়েক কোটি বছর পর তুলনামূলক শীতল হয়েছে। এবং আজকের যে পৃথিবী আর সৃষ্টির পৃথিবীর মধ্যে একটা বিশাল পার্থক্য দেখা গেছে। অর্থাৎ সৃষ্টির সময় পৃথিবী কিন্তু কোনোভাবেই এরকম ছিল না, বর্তমান পৃথিবী ও সৃষ্টির আদি পৃথিবী দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এই যে পৃথিবীর যে ধারাবাহিক পরিবর্তন যথারীতি ধীর গতিতে হয়েছে, এটা কিন্তু একদিনে বা দুদিনে হয়নি, প্রায় 400 কোটি বছর বা 450 কোটি বা তারও বেশি সময় লেগেছে। এই যে ধীর পর্যায়ক্রমিক যে পরিবর্তন, শুধুমাত্র পৃথিবীর পরিবর্তন নয়, জীবদের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকেই বলছে অভিব্যক্তি। অর্থাৎ অভিব্যক্তির সংজ্ঞা আমরা কি বুঝবো না, যে গতিশীল প্রক্রিয়ায় পর্যায়ক্রমিক কোন সত্তার বিকাশ ঘটে এবং ধীরে ধীরে ধারাবাহিক পরিবর্তনের মধ্য দিয়ে কোন উদ্বংশীয় নিম্ন শ্রেণীর জীব থেকে, অর্থাৎ সরল জীব থেকে জটিল উন্নততর জীবের আবির্ভাব ঘটে, তাকেই জৈব অভিব্যক্তি বা বিবর্তন বলে। অর্থাৎ জীবের যে বিবর্তনের যে ধারা, অর্থাৎ প্রথমে জীব যেরকম ছিল বর্তমান জীব যাচ্ছে অনেক উন্নত, এই ক্রমাগত উন্নতির ধারাটাই হচ্ছে অভিব্যক্তি। এই যে অভিব্যক্তি বিষয়টার কয়েকটি ঘটনা রয়েছে, কেমন না, অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি কি না, অভিব্যক্তি হলো, অভিব্যক্তি যা হয়েছে পৃথিবী কিছু পর্যায়ক্রমিক পরিবর্তনের মধ্য দিয়ে আজকের অভিব্যক্তি। তো পর্যায়ক্রমিক পরিবর্তনটি কি, দেখো অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি, এবার বলি কি না, প্রথমে পৃথিবীর সৃষ্টি হয়েছে, পৃথিবী সৃষ্টির কয়েক কোটি বছর পরে পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটেছে। প্রথম উৎপন্ন জীবকে সামুদ্রিক যে জীব, অর্থাৎ সমুদ্রের মধ্যে প্রথম জীব সৃষ্টি হয়েছে। তাহলে কি বললাম, পৃথিবীর সৃষ্টি, তারপর জীবনের উৎপত্তি অর্থাৎ সমুদ্রে। পৃথিবী সৃষ্টির পরেই কিন্তু জীব সৃষ্টি হয়নি, জলরাশি সৃষ্টি হয়েছে, এবং জলরাশি মানে এখনো জানো যে পৃথিবীর জলরাশি বিপুল একটা জলরাশি, অর্থাৎ 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই সমুদ্র। তাহলে সমুদ্রতে জীবনের উৎপত্তি ঘটেছে, জীবনের উৎপত্তি থেকে আস্তে আস্তে কি হয়েছে না, এককোষী জীবের উৎপত্তি ঘটেছে। তারপর কি হয়েছে, পরিবেশের সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া বা অক্সিজেন, পরিবেশের মধ্যে বিভিন্ন বায়ু এসেছে, এদের মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন প্রভৃতি বায়ু কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের সৃষ্টি করেছে। অক্সিজেনের পরবর্তী ধাপ কি না, অক্সিজেন পাওয়ার পর আমরা কি বহুকোষী জীবের উৎপত্তি ঘটেছে, অর্থাৎ কি যেমন প্রোটোজোয়া, পরিফেরা, নিটারিয়া বা আর্থ্রোপোডা, মোলাস্কা, এইসব শ্রেণীর প্রাণীদের উদ্ভব ঘটেছে। তারপর কি হয়েছে, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর বিবর্তন ঘটেছে।
মেরুদণ্ডী প্রাণী পর্যন্ত কিন্তু জলেই চলছিল। যতটা বললাম আমি এতটা পর্যন্ত কিন্তু সমস্তই ঘটেছে জলের মাধ্যমে, অর্থাৎ জলের মধ্যেই এই সমস্ত কিছু জীবের উৎপত্তি ঘটেছে। তারপর কি হয়েছে না ডাঙায় উদ্ভিদের বিবর্তন, পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব, অর্থাৎ জলজ প্রাণী আস্তে আস্তে ডাঙায় উঠে এসেছে এবং পৃথিবীর মধ্যে কি হয়েছে না ডাঙায় উদ্ভিদের বিবর্তন বা পানির বিবর্তন করেছে। তারপরে চার পেয়ে মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব হয়েছে এবং ক্রমে ক্রমে সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী, অর্থাৎ আজকের পৃথিবীর আজকের যে আমরা যে বাস করছি বা আজকের যত রকম জীব দেখতে পাচ্ছি, এই এত বিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আজকের জীব সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের মুখ্য বিষয়গুলি বোঝা গেল যে অভিব্যক্তি কি না এই যে ক্রমাগত ধারাবাহিকভাবে জীবের পরিবর্তনই হচ্ছে অভিব্যক্তি। এরপর কিছু তত্ত্ব রয়েছে তোমাদের যেটা রয়েছে, এরপরে কিছু বিষয় তোমাদেরকে জানতে হবে। এক নম্বর হচ্ছে কোয়াসার্ভেট। এই কোয়াসার্ভেট জিনিসটা কি না কোয়াসার্ভেট হচ্ছে বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিনের মতে আদিম পৃথিবীর উত্তপ্ত সামুদ্রিক পরিবেশে লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট ইত্যাদি বৃহৎ জৈব অণুগুলি আন্তরাণবিক আকর্ষণ বলের প্রভাবে তপ্ত লঘু তরল থেকে আলাদা হয়ে যে বৃহৎ গোলাকার কোলয়েড কণা গঠন করে তাকে কোয়াসার্ভেট বলে। অর্থাৎ সমুদ্রের মধ্যে যে প্রোটিন, ফ্যাট, লিপিড, কার্বোহাইড্রেট ইত্যাদি দ্বারা যুক্ত যে তপ্ত লঘু তরল থেকে আলাদা হয়ে যে বৃহৎ গোলাকার কোলয়েড, অর্থাৎ সমুদ্রের মধ্যে সৃষ্ট কোলয়েড কণা যা প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সমৃদ্ধ, সেই বিষয়টাকে আমরা বলছি কোয়াসার্ভেট। কোয়াসার্ভেট কি না কোয়াসার্ভেট হচ্ছে আদি কোষ, অর্থাৎ জীব সৃষ্টির যে প্রাথমিক কোষ সেটা কিন্তু কোয়াসার্ভেট থেকে এসেছে। এই জন্য কোয়াসার্ভেটই পৃথিবীর আদি কোষ হিসাবে বা কোষের অগ্রদূত কোয়াসার্ভেটকে বলা হয়। এরপর রয়েছে হট ডাইলুট স্যুপ। হট ডাইলুট স্যুপ ব্যাপারটা কি না আদিম পৃথিবীতে কার্বোহাইড্রেট, ফ্যাট, অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য জটিল জৈব যৌগ সমুদ্রের জলে সর্বপ্রথম উৎপত্তি লাভ করেছিল। অর্থাৎ সমুদ্রের জলের মধ্যে কি হয়েছিল কার্বোহাইড্রেট, ফ্যাট, অ্যামাইনো অ্যাসিড, অন্যান্য জটিল জৈব যৌগ কিন্তু সৃষ্টি হয়েছিল। তারপর কি বিজ্ঞানী হ্যালডেনের মতে ওই মিশ্রিত ওই সব কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মিশ্রিত যে সমুদ্রের জল সেটাকেই বলছে হট ডাইলুট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ। এই তপ্ত লঘু স্যুপেই কিন্তু প্রথম পানির উদ্ভব ঘটে। তাহলে প্রথম পানির উদ্ভব কোথায় ঘটে না হট ডাইলুট স্যুপে, অর্থাৎ পৃথিবীর আদি যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমৃদ্ধ যে উৎপত্তি হয়েছিল, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের যে উৎপত্তি হয়েছিল সমুদ্রের জলে, অর্থাৎ সমুদ্রের জলের মধ্যে থাকা যে মিশ্রিত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ইত্যাদি দ্বারা সৃষ্ট পানের প্রথম বিকাশ যেটাই ঘটেছিল সেটাই হচ্ছে হট ডাইলুট স্যুপ। এরপরে কি রয়েছে প্রোটিনয়েড। প্রোটিনয়েড কি দেখো আমরা আসছি প্রোটিনয়েড বা মাইক্রোস্ফিয়ার। প্রোটিনয়েড বা মাইক্রোস্ফিয়ার ব্যাপারটা কি না অ্যামিনো অ্যাসিডের মিশ্রণকে 160 থেকে 210 ডিগ্রি তাপমাত্রায় কয়েক ঘন্টা ধরে উত্তপ্ত করলে যে জটিল জৈব যৌগ উৎপন্ন করে তাকে বলছে প্রোটিনয়েড। আর প্রোটিনয়েডের আরেক নাম হচ্ছে মাইক্রোস্ফিয়ার। এই ধরনের যে প্রোটিনয়েডটা উৎপন্ন হলো একেই কিন্তু মাইক্রোস্ফিয়ার বলে। এই মাইক্রোস্ফিয়ারের কাজ কি না মাইক্রোস্ফিয়ারের গুরুত্ব কি এদের অবিন্যস্ত চলাচল ধর্ম দেখা যায়, অর্থাৎ এরা কিন্তু আস্তে আস্তে চলতে শুরু করেছে। একগুচ্ছ মাইক্রোস্ফিয়ারের মধ্যে তথ্যের আদান প্রদান হয়, উৎসেচকের ন্যায় কার্যাবলী দেখা যায় এবং দ্বিবিভাজন অথবা বাডিং পদ্ধতিতে এরা কিন্তু বিভাজিত হয়। অর্থাৎ প্রাণের যে বিভাজন, প্রাণের যে সঞ্চারণ এটা কিন্তু মাইক্রোস্ফিয়ার বা প্রোটিনয়েড থেকেই তৈরি হয়েছে। এরপর আসি অভিব্যক্তির বিষয়বস্তু সমূহ। এরপর চলে আসি অভিব্যক্তি সম্পর্কে কিছু বিজ্ঞানীর যে তত্ত্ব, অর্থাৎ অভিব্যক্তি সম্পর্কে বিজ্ঞানীদের যে মতবাদ, সেই মতবাদ সম্পর্কে আলোচনা, যেগুলো তোমাদের পরীক্ষায় পড়ে। এক নাম্বার ল্যামার্কের তত্ত্ব। ল্যামার্ক ফরাসি বিজ্ঞানী যা ব্যাপটিস্ট ল্যামার্ক 1809 খ্রিস্টাব্দে তার লেখা বইটির নাম ফিলোসফিক জুওলজিক। এই বইটিতে তিনি অভিব্যক্তি সম্পর্কে বেশ কিছু মতবাদ দিয়েছিলেন, যে মতবাদগুলি তোমাদের জানতে হবে। তো ল্যামার্কের মতবাদ কি? তো ল্যামার্কের মতবাদ প্রথমে হচ্ছে পরিবেশের প্রভাব। অর্থাৎ ল্যামার্ক বলেছিলেন যে পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য জীবদেহে ও বিভিন্ন অঙ্গের পরিবর্তন ঘটে, ফলে নতুন অঙ্গের সৃষ্টি হয়, আবার কিছু অঙ্গ লুপ্তপ্রায় হয়। অর্থাৎ ল্যামার্ক যেটা বলেছিলেন যে পরিবেশের জন্য, অর্থাৎ পরিবেশে বেঁচে থাকার জন্য যে অঙ্গগুলো জীবের প্রয়োজন, অর্থাৎ যে অঙ্গগুলো জীব কাজে লাগায় সেগুলো সচেষ্ট হয় এবং সেই অঙ্গগুলির কিছু পরিবর্তন ঘটে এবং
যে অঙ্গগুলি জীব ব্যবহার করে না বা ব্যবহার হয় না সেই অঙ্গগুলি কিন্তু বিলুপ্ত হয়, অর্থাৎ লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়। অর্থাৎ ল্যামার্কের মতবাদের বিষয়বস্তু এটাই যে পরিবেশের প্রয়োজনে যেসব অঙ্গগুলো কাজে লাগে সেগুলো উন্নতি লাভ করে, এবং যে অঙ্গগুলো কাজে লাগে না অর্থাৎ যে অঙ্গগুলি ব্যবহার হয় না সেগুলো কিন্তু লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হয়। 2 নম্বর কি ব্যবহার ও অব্যবহার সূত্র। অভিব্যক্তির উপর পরিবেশের প্রভাব অপরিসীম, অর্থাৎ পরিবেশ ছাড়া কিন্তু অভিব্যক্তি সম্ভব নয়। জীবদেহে কোনো অঙ্গ যদি ধারাবাহিকভাবে ক্রমাগত ব্যবহৃত হতে থাকে তাহলে অঙ্গটি সুগঠিত ও উন্নত হয়। অর্থাৎ যে অঙ্গটি ধারাবাহিকভাবে প্রতিদিনই ব্যবহার হচ্ছে, অর্থাৎ জীবের সবসময় যে অঙ্গটি ব্যবহার হয় সেটি কিন্তু উন্নতি লাভ করে এবং তা সুগঠিত হয়, এবং যে অঙ্গটি ব্যবহার হয় না অর্থাৎ পরিবর্তনশীল পরিবেশের মধ্যে যে অঙ্গটি সহায়ক হয় না, দীর্ঘকাল অব্যবহার ফলে সেটি ক্রমশ দুর্বল ও নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয় এবং শেষে অবলুপ্ত হয়ে যায়। অর্থাৎ যেমন উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, জিরাফের গলা কিন্তু আগে এত লম্বা থাকেনি, উঁচু গাছের পাতা খেতে খেতে ক্রমাগত জিরাফের গলা আস্তে আস্তে লম্বা হতে থাকে, এখন বর্তমানে লম্বা গলাযুক্ত জিরাফ কিন্তু দেখা যায়। অব্যবহারের ব্যাপারটা কিরকম, যেমন মানুষের পূর্বপুরুষের ল্যাজ ছিল, কিন্তু সেই ল্যাজ ক্রমাগত অব্যবহার হওয়ার জন্য, যেহেতু মানুষের হাত ছিল তাই মাছি তাড়ানোর জন্য কিন্তু ল্যাজ ব্যবহার হতো না, হাতে আমরা মাছি তাড়াতাম। অর্থাৎ মানুষের যে পূর্বপুরুষ তারা কিন্তু হাতের সাহায্যে মাছি তাড়াতো, অর্থাৎ ল্যাজে তাদের ব্যবহার হতো না, তাই বর্তমানে সেটি নিষ্ক্রিয় অঙ্গ অর্থাৎ ককসিসে পরিণত হয়েছে। বর্তমান যে ককসিস সেটা কিন্তু ল্যাজের আগের রূপ, অর্থাৎ লেজের বর্তমান রূপ হচ্ছে ককসিস, আগে যেটা ল্যাজ ছিল সেটাই বর্তমানে ককসিস অঙ্গতে পরিণত হয়েছে। তো এটাই ব্যবহার অব্যবহার সূত্র, যে অঙ্গটি ব্যবহার করব তা উন্নতি লাভ করবে, যে অঙ্গটি ব্যবহার হবে না জীবের দ্বারা তা কিন্তু আস্তে আস্তে লুপ্তপ্রায় অঙ্গে পরিণত হবে। 3 নম্বর কি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ল্যামার্কের এই মতবাদটি খুবই গুরুত্বপূর্ণ মতবাদ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অর্থাৎ ল্যামার্কের মতে কোন জীব তার জীবনকালে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য যে সকল বৈশিষ্ট্য অর্জন করে তা বংশানুক্রমে পরবর্তী সন্তান সন্ততিদের দেহে সঞ্চারিত হয়, অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্যটি বংশানুসরণ ঘটে। অর্থাৎ কোন জীব আজ যেটা উপলব্ধি করলো, অর্থাৎ আজ যেটা তার পরিবেশের থাকার জন্য আজ যে বৈশিষ্ট্যটা সে নিয়েছে সেই বৈশিষ্ট্যটা কিন্তু ভবিষ্যতে তার সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত হয়। অর্থাৎ আমরা কি বলতে পারি, যে বৈশিষ্ট্যটা আমি অর্জন করলাম অর্থাৎ পরিবেশে থাকার সময় কোন জীব যে বৈশিষ্ট্যটা পেল সেটা ভবিষ্যতে তার সন্তান সন্ততিদের মধ্যে কিন্তু সঞ্চার হয়, অর্থাৎ অর্জিত যে বৈশিষ্ট্য তার কিন্তু বংশানুসরণ ঘটে, অর্থাৎ ক্রমাগত বংশ পরম্পরায় সেই বৈশিষ্ট্যটা কিন্তু চলে আসে। এই ব্যাখ্যাটি যা ব্যাপটিস্ট ল্যামার্ক দিয়েছিলেন তার লেখা ফিলোসফিক জুওলজিক গ্রন্থে। এরপর আছে ডারউইন তত্ত্ব। ডারউইন তত্ত্বটি কি না, বিবর্তন সম্পর্কে ল্যামার্ক যেমন মতবাদ দিয়েছিলেন তেমনি বিজ্ঞানী ডারউইন 1859 খ্রিস্টাব্দে তার গ্রন্থ অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, গ্রন্থটির নাম খুব ইম্পর্টেন্ট, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এই গ্রন্থটিতে তিনি অভিব্যক্তি সম্পর্কে কিছু মতবাদ প্রকাশ করেন 1859 খ্রিস্টাব্দে। তার মতবাদগুলি হলো অত্যাধিক বংশবৃদ্ধি, অর্থাৎ জীবের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য কি না অত্যাধিক হারে বংশবৃদ্ধি। তিনি লক্ষ্য করেন জীবের ক্ষেত্রে জ্যামিতিক ও গাণিতিক হারে বংশবৃদ্ধি ঘটে, অর্থাৎ প্রত্যেকটি জীবেই তার বংশ পরম্পরায় সে বংশ বৃদ্ধি করতে সক্ষম হয়, প্রত্যেকটি জীবেই জ্যামিতিক ও গাণিতিক হারে তার নিজের বংশ বৃদ্ধি করতে থাকে। অর্থাৎ মানুষ থেকে মানুষ সৃষ্টি, গরু থেকে অনেক গরু সৃষ্টি, হাতি থেকে হাতি সৃষ্টি, অর্থাৎ ব্যাপারটা কি না জীব যতদিন তার জীবনকালে থাকে তারা সবসময় কিন্তু বংশ বিস্তার করার চেষ্টা করে, নিজের অস্তিত্বকে পৃথিবীতে টিকিয়ে রাখার চেষ্টা করে। 2 নম্বর কি সীমিত খাদ্য ও বাসস্থান। বংশবৃদ্ধির হার অধিক হলেও পৃথিবীর আকার ও আয়তন নির্দিষ্ট, অর্থাৎ পৃথিবী তো বাড়তে পারে না, পৃথিবীর আকার ও আয়তন নির্দিষ্ট হয়, অধিকারে বংশবৃদ্ধি হলে বাসস্থান নির্দিষ্ট হওয়ার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যের অভাব হয়। অর্থাৎ পৃথিবীর ক্ষুদ্র পরিসরে যখনই জীবের পরিমাণ বাড়ছে তখন কিন্তু কি হয় না খাদ্যের ও বাসস্থানের একটা অভাব দেখা দিচ্ছে। যখনই জীবের পরিমাণ আজ বর্তমানে যে জীবের হিউজ যে জীব, তারপরে কি হচ্ছে আমাদের বাসস্থান আর যে খাদ্য এর কিন্তু সংকট দেখা দিচ্ছে। ডারউইন এই মতবাদটি বলেছিলেন যে খাদ্য ও বাসস্থান সীমিত হওয়ার জন্য জীবেরা কিন্তু খাদ্যের অভাব ও বাসস্থানের অভাব পরিলক্ষিত করবে। এরপর তিনি কি বলছেন জীবন সংগ্রাম। অত্যাধিক হারে জন্ম কিন্তু খাদ্য ও বাসস্থান নির্দিষ্ট। আগেই বললাম যে জন্মটা অত্যাধিক হারে হলেও খাদ্য ও বাসস্থান কিন্তু সীমিত, তাই অস্তিত্ব রক্ষার জন্য জীবন সংগ্রামে উপনীত হয়ে এই
জীবকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। কিরকম সংগ্রাম করতে হয়? না পরিবেশগত সংগ্রাম, অর্থাৎ পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। যেমন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, বজ্রপাত ইত্যাদি থেকে বাঁচার জন্য প্রত্যেক জীবকেই সংগ্রাম করতে হয়। প্রত্যেক জীবেই ঝড়, বন্যা, বজ্রপাত, ভূমিকম্প ইত্যাদি থেকে বাঁচার চেষ্টা করে, অর্থাৎ এর বিরুদ্ধে সংগ্রাম করে পৃথিবীতে টিকে থাকে। 2 নম্বর কি? আন্তঃপ্রজাতি সংগ্রাম, অর্থাৎ একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য ও বাসস্থানের জন্য সংগ্রাম। যেমন দুটো কুকুরের মধ্যে লড়াই বা দুটো বাঘের মধ্যে লড়াই, এক্ষেত্রে কি না একই প্রজাতিভুক্ত, অর্থাৎ তারা একই প্রজাতি কিন্তু খাদ্যের জন্য একে অপরের সাথে যে লড়াই, সেটাই বলছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। আর আন্তঃপ্রজাতি সংগ্রাম কি না পৃথক পৃথক প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য ও বাসস্থানের জন্য সংগ্রাম, অর্থাৎ হরিণ ও সিংহের মধ্যে যে লড়াই, হরিণ ও বাঘের মধ্যে যে লড়াই, হরিণ সবসময় পালানোর চেষ্টা করে আর বাঘ সেই হরিণকে খাদ্য হিসাবে গ্রহণ করার চেষ্টা করে, এই যে তাদের মধ্যে যে সংগ্রাম, এই সংগ্রামটাকে বলছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। অর্থাৎ জীবকে বেঁচে থাকার জন্য পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয়, আবার অন্যান্য প্রাণী বা অন্যান্য জীবদের সঙ্গে কিন্তু সংগ্রামে লিপ্ত হতে হয়। নেক্সট টপিক কি? প্রকরণ বা ভেদ, অর্থাৎ ডারউইনের নেক্সট মতবাদ প্রকরণ। প্রকরণ কি না ডারউইন মনে করেন কোন জীব একই প্রজাতিভুক্ত হলেও বা বিভিন্ন প্রজাতিভুক্ত হলেও তারা কখনোই একই রকম হতে পারে না, অর্থাৎ পৃথিবীতে দুটি জীব কখনোই কিন্তু একই রকম হতে পারে না, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকেই। এই পার্থক্যগুলিকে প্রকরণ বা ভেদ বলে। অর্থাৎ যে ছোট ছোট পার্থক্য, দুটি মানুষের মধ্যে যে পার্থক্য, দুটি কুকুরের মধ্যে যে পার্থক্য, দুটি গরুর মধ্যে যে পার্থক্য, এই যে ছোট ছোট পার্থক্যই কিন্তু ভবিষ্যতে ভেদ বা প্রকরণ সৃষ্টির জন্য দায়ী। অর্থাৎ ওই ছোট ছোট পার্থক্যকে আমরা বলছি ভেদ, এবং ভেদ থেকেই এই ছোট ছোট ভেদেই ভবিষ্যতে কিন্তু বড় জীব বা জীবের বিশাল একটা পরিবর্তনের জন্য দায়ী। ছোট ছোট পরিবর্তনে একসময় বিশাল বড় পরিবর্তন নিয়ে আসে জীবের জীবনে। নেক্সট কি রয়েছে? নতুন প্রজাতির সৃষ্টি। একটি প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীর অনুকূল প্রকরণগুলি অপত্যের দিয়ে পুঞ্জীভূত হয়, ফলে উদ্বংশীয় উত্তর পুরুষদের মধ্যে পার্থক্য পরিণত হয়। অর্থাৎ আমরা কি বলতে পারি না এই ছোট ছোট প্রকরণ বা ভেদ ক্রমাগত বংশ পরম্পরায় সঞ্চারিত হয় এবং ভবিষ্যতে দেখা যায় অদূর ভবিষ্যতে একটি বিশাল পরিবর্তনশীল জীবের তৈরি হয়। অর্থাৎ একটি জীব থেকে যেমন মানুষ আজ থেকে 200, 250, 300 বছর আগের মানুষ আর আজকের মানুষের মধ্যে একটি বিশাল পার্থক্য কিন্তু পরিলক্ষিত হয়েছে, কারণ এই ছোট ছোট ভেদ বা প্রকরণে আজ মানুষের এত পরিবর্তনের জন্য, এত আধুনিকতম হওয়ার জন্য দায়ী। এই ছিল ডারউইনের মতবাদ। এরপর ত্রুটি। ত্রুটি বলতে কি বিষয়টা না ল্যামার্ক ও ডারউইনের মতবাদের কিছু ভুল বা কিছু ভ্রান্তি রয়ে গেছে, সেই ভ্রান্তিগুলো নিয়ে আলোচনা করার রয়েছে। যেমন ল্যামার্কের মতবাদের কিছু ত্রুটি রয়েছে। ল্যামার্ক যেমন বলেছিলেন যে প্রত্যেকটি বৈশিষ্ট্য মানে একটা জীবের কোনো বৈশিষ্ট্য মানে অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, যে বিষয়টা প্রত্যেকটা জীবের যা বৈশিষ্ট্য অর্জিত হয় তা কিন্তু বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, কিন্তু কিছু পরীক্ষার সাহায্যে যেমন ভাইসম্যানের ইঁদুরের পরীক্ষার সাহায্যে তিনি ভাইসম্যান আবিষ্কার করেন যে এই তত্ত্বটি কিন্তু সঠিক নয়। কেন? কারণ বিজ্ঞানী ভাইসম্যান পুরুষ ও স্ত্রী ইঁদুরের ল্যাজ পরপর 22 জনু ধরে কেটে প্রজনন ঘটিয়ে প্রমাণ করেন যে কর্তিত ল্যাজ বিশিষ্ট ইঁদুর জন্মায় না। এটি ল্যামার্কের মতবাদের একটি ত্রুটি। অর্থাৎ তিনি 22টা জনু অর্থাৎ 22টা পরপর 22টি ইঁদুরের 22টি ইঁদুর নয় অর্থাৎ 22টি জনু ইঁদুরের মানে ক্রমাগত যেমন আমরা 7 পুরুষ 8 পুরুষ বলি না, এইভাবে 22 পুরুষের তিনি ল্যাজ কাটা ইঁদুরের মধ্যে প্রজনন ঘটান, কিন্তু দেখা যায় 22টা মানে 22 জনু ধরে পরীক্ষা করার পরেও কিন্তু কখনোই ল্যাজ কাটা ইঁদুর জন্মগ্রহণ করেনি। অর্থাৎ অর্জিত বৈশিষ্ট্যের যেটা অর্জিত যে বৈশিষ্ট্য তার কিন্তু বংশানুসরণ ঘটেনি, ল্যাজ যুক্ত ইঁদুরই কিন্তু জন্মগ্রহণ করেছে। তাই এখানে ল্যামার্কবাদের একটি ত্রুটি পাওয়া যায়। দ্বিতীয় ত্রুটি কি না তিনি যেটা বলেছিলেন ব্যবহার ও অব্যবহারের সূত্র, অর্থাৎ যে অঙ্গটি আমরা ব্যবহার যে অঙ্গটি জীব ব্যবহার করে না তা বিলুপ্ত হয়ে যায়, কিন্তু বিজ্ঞানী পেন মাছিকে পরপর 60 জনু ধরে সম্পূর্ণ অন্ধকার ঘরে জনন কার্য সম্পন্ন করিয়ে একটিও দৃষ্টিশক্তিহীন জন্মগ্রহণ করাতে সক্ষম হননি। এটি ল্যামার্কের অব্যবহার ও ব্যবহারের সূত্রকে সমর্থন করেনি। অর্থাৎ তিনি 60 জনু ধরে সম্পূর্ণ অন্ধকার ঘরে মাছির জনন কার্য করানো সত্ত্বেও কিন্তু সে অন্ধকার মানে অন্ধ মাছি জন্মগ্রহণ করেনি। এর থেকে কি প্রমাণ হলো না ব্যবহার অব্যবহার সূত্র যেটা যে চোখটা ব্যবহার হচ্ছে না মাছির 60 জনু ধরে চোখ না ব্যবহার করা সত্ত্বেও কিন্তু তাদের যখন সন্তান সন্ততিরা আসছে তারা কিন্তু চোখ নিয়ে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ অন্ধ মাছি জন্মগ্রহণ করেনি। এই ক্ষেত্রে কি হলো না ল্যামার্কের ব্যবহার অব্যবহার সূত্রটাও কিন্তু ভুল প্রমাণিত হলো। এটাই হলো ল্যামার্কবাদের ত্রুটি। বেশ কিছু ত্রুটি ডারউইনবাদেরও রয়েছে, ডারউইনবাদের ত্রুটিগুলো নিয়ে আলোচনা করছি।
দেখো ডারউইন কি বলেছিলেন না, ডারউইন প্রকরণের কথা বললেও প্রকরণের ব্যাখ্যা দিতে পারেনি। এই যে প্রকরণ বা ভেদ, অর্থাৎ একটা জীব থেকে আরেকটা জীবের মধ্যে যে পরিবর্তন, এটা ডারউইন বলেছিলেন যে হ্যাঁ পরিবর্তন হয়, কিন্তু কি কেন পরিবর্তন হয় তার ব্যাখ্যা কিন্তু তিনি দেননি, অর্থাৎ এটা তার ত্রুটি। তিনি বলেছিলেন যে একটা জীব থেকে অন্য জীবের সবসময় কিছু না কিছু পরিবর্তন বা কিছু না কিছু ভেদ থাকে, কিন্তু এই ভেদটা কেন হয় সেই জিনিসটা কিন্তু তিনি ব্যাখ্যা করেননি। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গ। সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গ কাকে বলবো আমরা না, সমসংস্থ হলো যে সমস্ত অঙ্গের, অর্থাৎ জীবদের যে সমস্ত অঙ্গের উৎপত্তি ও গঠনগত কাঠামো একই কিন্তু কাজ আলাদা, তাদের সমসংস্থ অঙ্গ বলে। যেমন পাখির ডানা ও মানুষের হাত, এদের কিন্তু উৎপত্তি ও গঠন একই কিন্তু কাজ আলাদা। পাখি ডানার সাহায্যে উড়ে এবং মানুষের হাতের সাহায্যে মানুষ বিভিন্ন রকম কাজ করে, অর্থাৎ যাদের কার্যগতভাবে আলাদা কিন্তু উৎপত্তি ও গঠন একই তাদের আমরা বলবো সমসংস্থ অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ কাকে বলবো না, জীবদের যে সকল অঙ্গের উৎপত্তি ও গঠন আলাদা কিন্তু কাজ একই তাদের বলবো সমবৃত্তীয় অঙ্গ। যেমন পতঙ্গের ডানা, পাখির ডানা ও বাদুড়ের ডানা, এদের কাজ কিন্তু একই, প্রত্যেকে উড়তে সাহায্য করে কিন্তু এদের গঠন ও উৎপত্তিটা আলাদা। অর্থাৎ সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গ বোঝা গেল সমবৃত্তীয় অর্থাৎ যাদের কাজ একই, এবং সমসংস্থ যাদের উৎপত্তি ও গঠন একই কিন্তু কাজ আলাদা। এরপর রয়েছে ঘোড়ার বিবর্তন তত্ত্ব। ঘোড়ার বিবর্তন তত্ত্ব কি না, বর্তমানে যে ঘোড়া আমরা দেখি সেটা কিন্তু বহু বিবর্তনের মাধ্যমে পৃথিবীতে এসেছে। বর্তমান ঘোড়া আর ঘোড়ার আদি পূর্বপুরুষের মধ্যে অনেকখানি ফারাক, তো সেই ফারাক নিয়ে ঘোড়া ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে বর্তমান ঘোড়া টিকে আছে। ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম হলো ইওহিপ্পাস। ইওহিপ্পাস কেমন ছিল, এটি ঘোড়ার আদি পূর্বপুরুষ। প্রায় 6 কোটি বছর আগে ইওসিন যুগে এই ঘোড়ার সৃষ্টি হয়েছিল। এর উচ্চতা ছিল মাত্র 11 ইঞ্চি, অর্থাৎ বিড়ালের যে উচ্চতা তার থেকেও হয়তো কম থাকতে পারে। উচ্চতা ছিল মাত্র 11 ইঞ্চি, সামান্য একটু বেশি ভাম যেটাকে আমরা বলি ওই ভামের মতো। পৃষ্ঠদেশ ছিল ধনুকের মতো বাঁকা, শরীরের তুলনায় মাথা গলা পাগুলি আকারে ছোট ছিল। অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 3টি করে আঙুল ছিল। অর্থাৎ ইওহিপ্পাস ঘোড়ার যে আদি পূর্বপুরুষ সেটা বর্তমান ঘোড়ার মতো ছিল না। তারপর রইল মেসোহিপ্পাস। মেসোহিপ্পাস কি না, ইওহিপ্পাস থেকে প্রায় 2 কোটি বছর পর অলিগোসিন যুগে এই ঘোড়ার সৃষ্টি হয়েছিল। এর উচ্চতা ছিল 24 ইঞ্চি, অর্থাৎ আগে ছিল 11 ইঞ্চি, এ কিন্তু বেড়ে গেল অর্থাৎ 24 ইঞ্চি। দেহাকৃতি অনেকটা ভেড়ার মতো, অর্থাৎ ঠিক ভেড়ার মতো দেখতে ছিল। প্রত্যেক পায়ে 3টি করে আঙুল ছিল, আঙুলগুলির মধ্যে তৃতীয়টি ছিল সবচেয়ে বড়। এদের পোষক বা মেলায় দাঁতের চূড়া ছোট ছিল। উভয় চোয়ালের শেষে 2টি অগ্রপোষক ছিল। অর্থাৎ মেসোহিপ্পাস যে ঘোড়া তার কিন্তু আকৃতি ভেড়ার মতো ছিল। এরপর রয়েছে কি মেরিচিপ্পাস। এটি ইওহিপ্পাসের প্রায় 1 কোটি বছর পরে মায়োসিন যুগে সৃষ্টি হয়েছিল। অনেকটা গাধার ন্যায় আকৃতি ছিল, উচ্চতা ছিল 1 মিটার বা 40 ইঞ্চি। প্রত্যেক পায়ে 3টি করে আঙুল ছিল, মাঝের আঙুলগুলি ছিল বড়, আঙুলগুলি যুক্ত হয়ে খুঁত তৈরি হয়। দাঁতের চূড়া লম্বা ছিল এবং দাঁতের উপরিতল সমান ছিল না, আস্তে আস্তে কিন্তু পরে সমান হলো। এরপর রয়েছে মেরিচিপ্পাস, যেটা প্লিওসিন যুগে অর্থাৎ আধুনিক ঘোড়ার ঠিক আগের ঘোড়া, মানে যে ঘোড়া আমরা দেখি তার ঠিক আগের রূপ। এর কি হলো না, মেরিচিপ্পাস অনেক শক্তিশালী ও বলশালী। এর উচ্চতা ছিল প্রায় 50 ইঞ্চি। অগ্রপদে ও পশ্চাৎপদে খুর সৃষ্টি হয়েছে, উভয় পদে তৃতীয় আঙুলে খুর সৃষ্টির সাহায্য করেছিল। এদের বাকি উভয় পদের দ্বিতীয় ও চতুর্থ আঙুল ছোট হতে হতে স্প্লিন বা হাড় তৈরি করেছিল। দাঁতের চূড়াগুলি আধুনিক ঘোড়ার মতো। মেলার দাঁতের সংখ্যা বৃদ্ধি পায়, দন্তবিন্যাস ঘাস চর্বণে সহায়ক, অর্থাৎ ঘাস চিবানোর জন্য দন্তবিন্যাস সহায়ক ছিল প্লায়োপাসে। এরপর রয়েছে বর্তমান ঘোড়া বা ইকুয়াস। ইকুয়াস কি না, বর্তমান যে ঘোড়া আমরা দেখি তার উচ্চতা কত না 60 ইঞ্চি, লম্বা গলাযুক্ত বলিষ্ঠ দেহ, প্রতি পদে খুর সৃষ্টি হয়েছে। মোলার দাঁতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, দাঁতের চূড়া প্রায় লম্বা এবং এনামেল সৃষ্টি হয়েছে। দাঁত ঘাস চেপানোর পক্ষে উপযুক্ত। অর্থাৎ ঘোড়ার বিবর্তন আমরা কি বুঝলাম, যে ঘোড়ার বিবর্তন তত্ত্ব, ঘোড়া 5টি ভাগ নিয়ে, অর্থাৎ 5 রকম যুগে 5 রকম ঘোড়া আবির্ভূত হয়েছিল। বর্তমানে যে ঘোড়া আমরা দেখি তার নাম ইকুয়াস, অর্থাৎ ঘোড়ার বর্তমান পূর্বপুরুষের নাম, বর্তমান যে পুরুষের নাম তার হচ্ছে ইকুয়াস, এবং আদি পূর্বপুরুষ ইওহিপ্পাস। ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস ও ইকুয়াস, এই 5টি বিবর্তনের মাধ্যমে দিয়ে ঘোড়ার কিন্তু বিবর্তন হয়েছে। এরপর রয়েছে জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্ম। এখন জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্ম বিষয়গুলি কি, জীবাশ্ম কাকে বলছি না, সুদীর্ঘ কাল যাবৎ শিলাস্তরে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত বর্তমানে লুপ্ত জীবদের সামগ্রিক বা আংশিক প্রস্তরভূত ছাপকে জীবাশ্ম বলে। অর্থাৎ যেমন ঘোড়ার জীবাশ্ম, অর্কিওপটেরিক্সের জীবাশ্ম, অর্থাৎ কোটি কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া যে শিলাস্তরে বা প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত যে ছাপ, বিলুপ্ত হওয়া প্রাণীদের যে ছাপ, সেটাকেই বলছে জীবাশ্ম। জীবাশ্ম হলো
মানে কোটি কোটি বছর আগে পৃথিবী থেকে যে সমস্ত জীব বিলুপ্ত হয়েছে তাদের যে প্রস্তরীভূত ছাপ রয়ে গেছে সেটাকে আমরা বলবো জীবাশ্ম। জীবান্ত জীবাশ্ম কাকে বলছে না, যে সকল জীব প্রজাতি সুদূর অতীতে উৎপত্তি লাভ করো বিশেষ কোনো পরিবর্তন ছাড়াই পৃথিবীতে এখনো বেঁচে আছে, অর্থাৎ বিলুপ্ত প্রায় হলেও কিন্তু এরা বেঁচে আছে এবং এক জীবগোষ্ঠী থেকে অন্য জীবগোষ্ঠী সৃষ্টির বিবর্তনজনিত বৈশিষ্ট্য বহন করেছে, অথচ যাদের সমসাময়িক জীবেরা অনেকদিন আগের থেকেই বিলুপ্ত হয়েছে তাদের জীবন্ত জীবাশ্ম বলে। অর্থাৎ তাদের সমসাময়িক সমস্ত জীবের বিলুপ্তি হলেও তারা কিন্তু এখনো বিলুপ্ত হয়নি, তারা এক জীব থেকে অন্য জীবের বিবর্তনের ব্যাপারটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, সেইটাকেই বলবো জীবন্ত জীবাশ্ম, যেমন পেরিপেটাস ও প্লাটিপাস। এই ছিল অভিব্যক্তি। এইভাবে অভিব্যক্তির বেশ কিছু তথ্য আমি বললাম, যেমন ল্যামার্কবাদ, সাত ত্রুটি, ডারউইনবাদ ও ত্রুটি, পৃথিবীতে জীব সৃষ্টির প্রাথমিক যে ধাপ, সমসংস্থ সমবৃত্তীয় অঙ্গ, ঘোড়ার বিবর্তন, জীবাশ্ম, জীবান্ত জীবাশ্ম, এই কোশ্চেনগুলি তোমাদের আসে অভিব্যক্তি থেকে। এরপর রয়েছে অভিযোজন। অভিযোজন চ্যাপ্টারটা বলি, এর সঙ্গে রয়েছে অভিব্যক্তি, অভিযোজন। অভিযোজন বিষয়টা আলোচনা করছি। দেখো এরপর আসি অভিযোজনে। তো অভিযোজন ব্যাপারটা কি? অভিযোজন বলতে কি বোঝায়, নির্দিষ্ট পরিবেশে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য জীবের প্রয়োজনীয় অঙ্গ সংস্থানগত, শারীরবৃত্তীয়, স্বভাবগত বা আচরণগত যে স্থায়ী পরিবর্তন দেখা যায় তাকেই অভিযোজন বলছে। অর্থাৎ সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য পরিবেশে, পৃথিবীতে যে সুস্থভাবে বাঁচার জন্য একটা জীবের মধ্যে অনেক রকম পরিবর্তন লক্ষ্য করা যায়, সেই পরিবর্তনের মধ্য দিয়ে যদি সে পৃথিবীতে টিকে থাকে, অর্থাৎ বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার তাগিদে যে সমস্ত পরিবর্তন জীবের লক্ষ্য করা যায় সেই পরিবর্তনটাকেই বলছে অভিযোজন। অর্থাৎ অভিযোজিত হওয়া ব্যাপারটা কি না, যখন কোনো জীব পরিবেশের বিভিন্ন পরিবর্তনের সঙ্গে সাড়া দিয়ে নিজেকে পরিবর্তন করতে পারে, পরিবেশের পরিবর্তনের সাথে নিজের পরিবর্তন, এটাই হচ্ছে অভিযোজন। তো অভিযোজনের দুটি উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে অভিযোজনের মাধ্যমে পরিবর্তনশীলতা, পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে জীব প্রতিকূলতা কাটিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারে। দুই নম্বর কি, অভিযোজনের মাধ্যমে অভিব্যক্তির পথ সুগম হয়, অর্থাৎ অভিযোজিত হতে হতে একসময় কিন্তু অভিব্যক্তি হয় একটা জীবের। এরপর দেখো আচরণ ও অভিযোজনের পার্থক্য। আচরণ বিষয়টা কি? আচরণ হচ্ছে কোনো জীবের ক্রিয়া ও পরিবেশগত কোনো ইঙ্গিতের প্রভাবে জীবের স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীন থেকে যে ক্রিয়া হয় তাকে আচরণ বলে। অর্থাৎ পিঁপড়ের দলবদ্ধ হয়ে চলা, অর্থাৎ কোনো জীবের যে মানে জীবের ক্ষেত্রে যদি পরিবেশগত কোনো ইঙ্গিতের প্রভাবে, অর্থাৎ পরিবেশের কোন একটা ইঙ্গিত, পরিবেশের কোন একটা পরিবর্তনের প্রভাবে কোনো জীবের মধ্যে যে স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীন ক্রিয়া হয় তাকে বলছে আচরণ। অপরপক্ষে অভিযোজন জিনিসটা কি? অভিযোজন বলছে যে জীবের শারীরবৃত্তীয়, সাংস্থানিক বা পরিবর্তনশীল যে আচরণ তাকেই বলছে অভিযোজন। অর্থাৎ আচরণটাই অভিযোজনে সাহায্য করে, কারণ আচরণ যত পরিবর্তন হয় আস্তে আস্তে জীব সেই আচরণ পরিবর্তনের মাধ্যমে পরিবেশের মধ্যে অভিযোজিত হয়, নিজের আচরণটা বারবার পরিবর্তন করতে করতে একসময় কি হয়, সে পরিবেশে অভিযোজিত হয়। অর্থাৎ আচরণ ও অভিযোজনের মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এরপর আসি অভিব্যক্তি আর অভিযোজনের সম্পর্ক। অভিব্যক্তি এবং অভিযোজনের মধ্যে পরস্পর সম্পর্ক রয়েছে। কিরকম না, পরিবর্তনশীল পরিবেশে জীব সঠিকভাবে অভিযোজিত হলে তারা পৃথিবীতে বেঁচে থাকে, যোগ্যতম হিসাবে তারা নির্বাচিত হয়। যদি অভিযোজন না ঘটে জীবের, সে যোগ্যতম হয় না, অর্থাৎ পৃথিবী থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়। তাই কি বলা যায় যে অভিযোজন প্রকরণও সাহায্য করে, অর্থাৎ অভিযোজিত হতে হতে একসময় জীবের মধ্যে ভেদভাব প্রকরণ সৃষ্টি হয়। অভিযোজন বিষয়টি বংশ পরম্পরায় যখন সঞ্চারিত হয় তো তখন নতুন বৈশিষ্ট্যযুক্ত প্রজাতির আবির্ভাব হয়, অর্থাৎ জৈব অভিব্যক্তি ঘটে। তাই কি বলা যায়, অভিব্যক্তি ও অভিযোজন পরস্পর সম্পর্কযুক্ত, কারণ অভিযোজিত হতে হতে জীবের একসময় বিশাল একটা অভিব্যক্তি ঘটে। সেজন্য আমরা কি বলতে পারি যে অভিযোজন ও অভিব্যক্তির মধ্যেও কিন্তু একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এবার অভিযোজনের বিভিন্ন ভাগ রয়েছে। কিরকম না, শারীরবৃত্তীয় অভিযোজন কি না, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বেঁচে থাকার জন্য জীবের শারীরবৃত্তীয় প্রক্রিয়ার যে পরিবর্তন ঘটে তাকে শারীরবৃত্তীয় অভিযোজন বলে। যেমন সুন্দরী গাছ তার শ্বাসকার্য চালানোর জন্য শ্বাসমূল বা নিউমেটোফোরের আবির্ভাব হয়েছে, অর্থাৎ সুন্দরী গাছের শ্বাসকার্য চালানোর জন্য শ্বাসমূলের আবির্ভাব হয়েছে। এরপর কি অঙ্গ সংস্থানগত অভিযোজন কি না, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য কোনো জীবদেহ যে গঠনগত স্থায়ী পরিবর্তন ঘটায়
তাকে অঙ্গ সংস্থানগত অভিযোজন বলে। যেমন ক্যাকটাসের পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটা কিন্তু ক্যাকটাসের একরকম অঙ্গ, যেমন পাতা যে অঙ্গটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে কাঁটায় রূপান্তরিত হয়েছে। এরপর কি রয়েছে, আচরণগত অভিযোজন। কি না, প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে সফলভাবে বেঁচে থাকার জন্য জীবের আচরণগত বৈশিষ্ট্যের বৃদ্ধি এবং তা বংশ পরম্পরায় সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে আচরণগত অভিযোজন বলে। যেমন মৌমাছিরা খাদ্যের সন্ধান পেলে বিভিন্ন রকম নৃত্য করে, যেমন চক্রাকার নৃত্য ও ওয়াগল নৃত্য। অর্থাৎ আমরা কি বুঝলাম, যে অভিযোজন মোটামুটি 3 প্রকারের। প্রাথমিকভাবে অভিযোজন আমরা 3 প্রকার পাই। এক নম্বর কি, অঙ্গ সংস্থানগত অভিযোজন, শারীরবৃত্তীয় অভিযোজন ও আচরণগত অভিযোজন। এছাড়াও দেখো অভিযোজনের আরো অন্য দিক থেকে ভাগ আছে, যেমন অপসারী ও অভিসারী। অপসারী অভিযোজন কাকে বলছে, বিভিন্ন পরিবেশে বসবাস করার জন্য জীবদের মধ্যে বিভিন্ন অভিযোজন হলে সেই অভিযোজনকে অপসারী অভিযোজন বলে। যেমন মাছের জলজ অভিযোজন, অর্থাৎ বিভিন্ন পরিবেশে অর্থাৎ বিভিন্ন জলে বাস করার জন্য মাছের শরীরে, মাছ যেমন জলে বাস করে তাই তার শরীরে একটা জলে থাকার জন্য যে প্রয়োজনীয় অভিযোজন সেটা লক্ষ্য করা যায়। তাই বলা যায় যে বিভিন্ন পরিবেশে বসবাস করার জন্য জীবের যদি বিভিন্নভাবে অভিযোজন হয় সেক্ষেত্রে তাকে আমরা বলবো অপসারী অভিযোজন। আর অভিসারী কাকে বলছে, না একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত জীবের মধ্যে একই রকমের অভিযোজন হলে সেই অভিযোজনকে অভিসারী অভিযোজন বলে। যেমন পাখি ও বাদুড়ের ক্ষেত্রে অভিসারী অভিযোজন দেখা যায়, কারণ পাখি ও বাদুড় মোটামুটি একই পরিবেশে বসবাস করে তাই তাদের অভিসারী অভিযোজন দেখা যায়। তাহলে আমরা কি বুঝলাম, অভিযোজনের উদ্দেশ্য, অভিযোজন কাকে বলছে, আচরণ, অভিযোজনের পার্থক্য, অভিব্যক্তির সঙ্গে অভিযোজনের একটা সম্পর্ক রয়েছে, কারণ অভিযোজন হতে হতে একসময় অভিব্যক্তি ঘটে। অভিযোজনের বিভিন্ন প্রকার রয়েছে, অপসারী ও অভিসারী যে অভিযোজন রয়েছে। এবার আসি বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর যে অভিযোজন, তার সেই অভিযোজনের প্রকারভেদে, অর্থাৎ অভিযোজন কিভাবে, কার অভিযোজন, কি কি অভিযোজন ঘটেছে সেইগুলো নিয়ে একটু আলোচনায় আসি। যেমন সুন্দরী গাছের অভিযোজন। সুন্দরী গাছের কিরকম অভিযোজন হয়, না সুন্দরী গাছের শ্বাসমূলের ক্ষেত্রে বিশাল একটা অভিযোজনগত গুরুত্ব রয়েছে। কিরকম, না সুন্দরী গাছের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে। সুন্দরী গাছের শ্বাসমূলে বিশেষ ধরনের শারীরবৃত্তীয় অভিযোজন দেখা যায়। অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সুন্দরী গাছের শ্বাসমূলে কিন্তু একটা শারীরবৃত্তীয় অভিযোজন লক্ষ্য করা যায়। সুন্দরী গাছের মূলের কোষগুলিতে অক্সিজেন সরবরাহ করার জন্য মূলের অগ্রভাগ অসংখ্য ছোট ছোট শ্বাসছিদ্র থাকে। শ্বাসমূলগুলি মাটির উপরে উঠে আসে এবং বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে। অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সুন্দরী গাছ কিন্তু এভাবেই শ্বাসকার্য পরিচালনা করে। সুন্দরী গাছের পাতার ক্ষেত্রে অভিযোজনগত গুরুত্ব কি, না লবণাক্ত মৃত্তিকা থেকে জল শোষণের হার কম হয়। সুন্দরী গাছের পাতা জল সংরক্ষণের জন্য পুরো কিউটিকল যুক্ত আবরণে আবৃত থাকে। অর্থাৎ সুন্দরী গাছের পাতাটা পুরো কিউটিকল যুক্ত আবরণে আবৃত থাকে, যার ফলে কি হয়, পাতার মধ্যে জল সংরক্ষিত হয়। পাতার মধ্যে জল নির্গমন বন্ধ করার জন্য সুন্দরী গাছের পাতার স্টোমাটার উন্মোচন কম হয়। সুন্দরী গাছের পাতার লবণ গ্রন্থি উপস্থিত থাকায় দেহের প্রয়োজনে অতিরিক্ত লবণ পত্রমোচনের মাধ্যমে দেহ থেকে ত্যাগ করে। অর্থাৎ সুন্দরী গাছ নিজে বসবাসের জন্য নিজেই কিছু অভিযোজিত হয়েছে, মানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে থাকার জন্য তার শরীরে শারীরবৃত্তীয় কিছু অভিযোজন দেখা গেছে। তাহলে সুন্দরী গাছের অভিযোজন কি বললাম, না পাতার অভিযোজন হয়েছে, আবার শ্বাসমূলেরও কিন্তু অভিযোজন রয়েছে যাতে শ্বাসকার্য ভালোভাবে বা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এরপর কি রয়েছে উটের অভিযোজন। উটের অভিযোজনটা কি, না উটের জল সংরক্ষণের জন্য কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য আছে। যেমন উটের দেহে জল সংরক্ষণের জন্য অভিযোজনগত বৈশিষ্ট্য গুলো বলছি। কিরকম, না উটের পিঠে একটা কুঁজ থাকে, উটের কুঁজে ফ্যাট সঞ্চিত থাকে, এখানে ফ্যাট থাকে, এই ফ্যাট থেকে বিপাকীয় জল উৎপন্ন হয়। অর্থাৎ ওই ফ্যাটটার থেকে উট, যেহেতু উট আমরা কি জানি মরুভূমির জাহাজ, অর্থাৎ মরুভূমি অঞ্চলে উট বাস করে, তাই সবসময় তার জলের প্রয়োজন হয়। জলের প্রয়োজন, ওই চর্বি থেকে কিন্তু শরীরে জল সরবরাহিত হয়। উটের পাকস্থলীতে জলথলি গ্রন্থি থাকে যা জল তৈরি করে। অর্থাৎ উট নিজের শরীরে কিন্তু জল উৎপন্ন করতে পারে। নির্দিষ্ট সময় অন্তর দেহের বাইরে গাঢ় মূত্র নিক্ষিপ্ত করে দেহে জল সংরক্ষণ করে। অর্থাৎ উটের জল সংরক্ষণের জন্য বিভিন্ন অভিযোজন রয়েছে, তার মধ্যে প্রধান যেটা হলো উটের কুঁজে যে ফ্যাট সঞ্চিত থাকে সেই ফ্যাট থেকেই কিন্তু বিপাকীয় জল উৎপন্ন হয়। এরপর উটের আরবিসির কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য রয়েছে। উটের আরবিসি ডিম্বাকার, ছোট হয়, ঘন ঘন সূক্ষ্ম রক্তবাহের মধ্য দিয়ে অনায়াসে চলাচল করতে পারে। উটের আরবিসি নিউক্লিয়াস যুক্ত হয়। উটকে জল গ্রহণের সময় জলকে আরবিসিতে প্রবেশ করায়। অর্থাৎ উট নিজের শরীরের অভিযোজনগত একটা বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে বিরাজ করছে। নেক্সট আসি মৌমাছির বিভিন্ন নৃত্য। মৌমাছির দুরকম নৃত্য হয়, না ওয়াগেল নৃত্য ও চক্রাকার নৃত্য। কিরকম, না মৌচাক থেকে খাদ্যের উৎসের দূরত্ব 100 মিটারের বেশি হলে শ্রমিক মৌমাছি ইংরেজির 8 সংখ্যার আকৃতি নিয়ে নৃত্য প্রদর্শন করে, একে ওয়াগেল নৃত্য বলে। অর্থাৎ ঠিক ঘুরে ঘুরে যে নৃত্যটা সেটাকে বলছে ওয়াগেল নৃত্য।
এরপর আসি চক্রাকার নৃত্য কিরকম, মৌচাক থেকে খাদ্যের উৎসের দূরত্ব 100 মিটারের মধ্যে হলে, অর্থাৎ 100 মিটারের বেশি যদি না হয়, 100 মিটারের বেশি হলে কিন্তু ওয়াগল নৃত্য, ইংরেজির 8 আকৃতির নেয়, কিন্তু 100 মিটারের কাছাকাছি যদি হয়, যে বিশেষ ধরনের নৃত্য প্রদর্শন করে তাকে চক্রাকার নৃত্য বলে। অর্থাৎ বিভিন্ন নৃত্যের মাধ্যমে শ্রমিক মৌমাছিকে বুঝিয়ে দেয় যে খাবারটা কোথায় আছে। এরপর রয়েছে রুই মাছের অভিযোজন, অর্থাৎ রুই মাছ তার জলে বসবাস করার জন্য তার শরীর কিছুটা অভিযোজিত হয়েছে, সেই বিষয়টা বলি। দেখো, রুই মাছের দেহের আকৃতির অভিযোজন, অর্থাৎ রুই মাছের দেহের যে আকৃতি, সেই আকৃতির অভিযোজন কি না, রুই মাছের দেহের আকৃতি মাকুর ন্যায় হয়, অর্থাৎ দেহের দুটি প্রান্ত সরু এবং মাঝের অংশটি চওড়া হয়, যার ফলে মাছ খুব সহজে জলের বাধা কাটিয়ে এগিয়ে যেতে পারে। অর্থাৎ জলের বাধা কাটানোর জন্য রুই মাছের আকৃতিটা কিন্তু মাকুর ন্যায় হয়। পটকার অভিযোজন কি না, রুই মাছের পটকা অগ্র ও পশ্চাৎ প্রকোষ্ঠে বিভক্ত। রুই মাছের অগ্র প্রকোষ্ঠে উপস্থিত রেড গ্রন্থি থেকে গ্যাস উৎপন্ন হলে পটকা ফুলে যায়, ফলে মাছ জলের উপর ভেসে উঠতে পারে। অর্থাৎ মাছ জলের উপর ভেসে থাকার জন্য কিন্তু পটকার একটা অভিযোজন রয়েছে, অভিযোজনগত গুরুত্ব রয়েছে। অন্যদিকে রুই মাছের দেহে পশ্চাৎ প্রকোষ্ঠে উপস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস শোষণ করে, যার দরুন পটকা চুপসে যায়, ফলে মাছ জলে ডুবে যায়। অর্থাৎ জলে ওঠানামা করার জন্য রুই মাছের কিন্তু শরীরে অভিযোজনগত একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। এরপর আসি পায়রার অভিযোজন। পায়রার অভিযোজন কি না, পায়রার খেচর অভিযোজন কি না, পায়রার দেহের ওজন কমতে সাহায্য করে, যেমন পায়রার বায়ুথলি, পায়রার একটা বায়ুথলি আমরা জানি যে পায়রার বায়ুথলি রয়েছে, এই বায়ুথলিটার কাজ কি, দেহের ওজন কমতে সাহায্য করে, ওড়ার সময় অক্সিজেনের প্রয়োজন সরবরাহ করে এবং তার উৎস রূপে কাজ করে, এবং পায়রার দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ও দ্বি শ্বসনে সহায়তা করে। অর্থাৎ পায়রার যে বায়ুথলি, এই বায়ুথলির ভূমিকা কি, দেহের ওজন কমায়, দ্বিশোষণে সহায়তা করে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করছে। পায়রার বায়ুথলি কাকে বলবো আমরা না, পায়রার দেহে ফুসফুসের সঙ্গে যুক্ত অবস্থায় 9টি বায়ুপূর্ণ থলি থাকে, তাকেই বলে পায়রার বায়ুথলি। এবার পায়রার ডানার ভূমিকা কি উড়ার ক্ষেত্রে, পায়রার অগ্রপদ দুটি ডানায় রূপান্তরিত হয়েছে। পায়রার ডানার উপরের তলটি উত্তল এবং নিচের তলটি অবতল হয়, ডানার সাহায্যে সহজে বাতাসে ভেসে থাকতে পারে। অর্থাৎ পায়রার বায়ুথলির যেমন একটা অভিযোজনগত গুরুত্ব রয়েছে, তেমনি ডানারও একটা অভিযোজনগত গুরুত্ব রয়েছে। এরপর আছে শিম্পাঞ্জির যে অভিযোজন, শিম্পাঞ্জিদের মধ্যে একটি আচরণগত অভিযোজন লক্ষ্য করা যায়, যেমন শিম্পাঞ্জিদের তীক্ষ্ণ ক্যানাইন দাঁত, ক্যানাইন দাঁত বের করে এরা কিন্তু ভীতি প্রদর্শন করে, অর্থাৎ ভয় পেলে এই ক্যানাইন দাঁতটা বের করে ওরা বোঝাতে চায় যে তারা ভয় পেয়েছে। শিম্পাঞ্জিদের বাসা তৈরির জন্য শিম্পাঞ্জিরা শিকারীদের হাত থেকে রক্ষা পায় এবং সুরক্ষিত থাকেও বিশ্রাম নেয়। অর্থাৎ গাছের প্রায় 18-20 ফুট উঁচুতে নিজেদের বাসা তৈরি করে প্রতিদিনই বাসা পরিবর্তন করে। এরপর শিম্পাঞ্জিদের যেটা সব থেকে বড় অভিযোজনগত বৈশিষ্ট্য, যে শিম্পাঞ্জিরা গাছের ডাল ভেঙে নিয়ে সেই ডাল থেকে পাতাগুলি ছিঁড়ে ফেলে, তারপর সেই ডালটিকে উইয়ের ঢিপিতে ঢুকিয়ে দেয়, ফলে উই পোকা বের হয়ে আসে, তারা ধরে ধরে খায়। এবং বাদাম ভাঙার জন্য, যে বাদাম যদি দেওয়া হয় তাদেরকে বাদাম ভাঙার জন্য তারা কিন্তু বড় বড় পাথর ব্যবহার করে। অর্থাৎ তারা নিজেরাই নিজেদের মধ্যে অভিযোজিত হতে থাকে কিভাবে উই পোকা খেতে হয় বা কিভাবে বাদাম খেতে হয়, সেইটা তাদের অভিযোজনগত একটা গুরুত্ব রয়েছে। অর্থাৎ অভিযোজনের মাধ্যমে তারা কিন্তু নিজেদেরকে ওইভাবে তৈরি করে। প্রত্যেক প্রাণীদের আলাদা আলাদা করে অভিযোজনগত গুরুত্ব রয়েছে। তোমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে সেটুকু বললাম। সুন্দরীর অভিযোজন, উটের অভিযোজন, মৌমাছির বিভিন্ন প্রকার নৃত্য পরীক্ষায় আসে, রুই মাছের পটকার যে অভিযোজনগত গুরুত্ব আছে, পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব, শিম্পাঞ্জির বাদাম ভাঙা যে অভিযোজনগত গুরুত্ব, সেগুলো কিন্তু আসে। এই চ্যাপ্টারটা মোটামুটি এখানেই শেষ। অভিব্যক্তি অভিযোজনটা টোটালটা আমি বুঝিয়ে দিলাম। এরপর কোশ্চেনগুলো পুরো ভিডিওটা দেখবে, অর্থাৎ কথাগুলো শুনবে, যারা বুঝতে পারলে বলবে, আর কোশ্চেন আমি তারপর দেবো। আজকে যদি ভিডিওটা দিই, আশা করি কালকে সমস্ত কোশ্চেন দিয়ে দিতে পারবো এই চ্যাপ্টার থেকে। এই যতগুলো কোশ্চেন আমি দেবো চ্যাপ্টার থেকে, তোমরা কোশ্চেনগুলো সমস্ত খাতায় অ্যান্সার সহ রেডি করবে। আমি কিন্তু যে কোনো দিন খাতা দেখবো, প্রত্যেককেই বলেছি। আর কোশ্চেন আনসার যদি রেডি করা থাকে তাহলে আশা করি আর অসুবিধা হবে না। এরপর পরে একদিন এটা কিন্তু আলোচনা করে দেবো, যেহেতু তোমাদের সময় আছে, মাধ্যমিক জানুয়ারি ফেব্রুয়ারি বা তারপরে হবে, তাই অসুবিধা কিছু নেই। তোমাদের সময় আছে যেহেতু, একদিন এই বিষয়টা নিয়ে আলোচনা করে দেবো, কিন্তু প্রত্যেকের যেন খাতাটা রেডি থাকে। ধন্যবাদ, শেষ করলাম।